শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যে ক্যাসেট উপহার দেব তার নাম রাজা ভিখারি। তার নাম রাজা ভিখারি। বন্দে গাবো মোরা রূপ সনাতন, পহেলা বন্দনার করি আল্লাহজির চরণ। আরে দোয়া ভাই বোন গাইতে পারি রে গান। প্যারিস শহরে ছিল বাদশাহ ইমরান। এক দিবসে বাদশাহ ইমরান খোদার কাছে বলছে, খোদাবান, কি অপরাধ করেছিলাম তোমার দরবারে? একে একে দুটি আমার স্ত্রী, দুটি আমার বেগম, কাহারও পেট থেকে একটি খোদা সন্তান তুমি দাওনি। যাক, আমি বড় বেগমের কাছে বলবো, হে বেগম, একটি সন্তান দিতে হবে। স্বামী, আল্লাহ যদি না দেয় তাহলে আমি কোথায় থেকে দেব? আরে বেগম, তুমি মেয়ে মানুষ, চিল্লক বেটিসোল হয়ে সন্তান কেন দিতে পারবে না? স্বামী, আমি পারবো না। পারবে না? খাবার বসে কম খাও না, আর সন্তানের মেলায় সন্তান দিতে পারবে না। আরে ছোট বেগম, তুমি? স্বামী, আমি সন্তান দিতে পারবো না। সন্তান দিতে পারবে না আর খাবার বসে কম খাও না। স্বামী, কে কম খায়? হ্যাঁ, অন্য মেয়ে মানুষ যদি আদেশের চালে ভাত খায়, তুমি শোয়াশার চালের ভাত খেয়ে মাটি খেয়ে মাটি ধরে ওঠেন, পেটে উকুন মারা চললে ওঠেন, তার আগে ওঠেন না। সন্তানের বেলায় সন্তান দিতে পারবে না। স্বামী গো, আমি সন্তান দিতে পারবো না। তাহলে কি করতে পারি জানো? স্বামী, কি করতে পারেন? তোমাকে 3 তালাক হবে। স্বামী, 1 তালায় ঘুম ধরা না, 3 তালাক হলে মনের আনন্দে ঘুম পারবো। হে বেগম, 3 তালাক নয়, তোমাকে 3 তালাক দেওয়া হবে। এদিকে তালাকের কথা শুনে দুটি বেগম কাঁদিচ্ছে আর বলেছে, ও মন কথা আর বইল না রে, বড় লাগে প্রাণে ব্যথা। ওরে আল্লাহ যদি না দেয় সন্তান গো, স্বামী কথা হইতে পাইব কি দারুণ বিধি রে। স্বামী কথা হইতে পাইব রে। আরে বেগম, 1 মাসের মধ্যে যদি সন্তান তোদের পেটে না আসে তাহলে কিন্তু সত্যই বলছি 3 তালাক দেব। অর্ডার করেছে ইমরান বাদশাহ। এমনটা আমি খেয়াল করে দেখে দরজাতে একটি ফকির ভিক্ষার ছলনায় ডাক দিচ্ছে, মা গো মা, মা আমার পেটে দারুণ ক্ষুধা, মা 1 মুষ্টি ভিক্ষা দাও না মা। এদিকে দাসীরা ছিল, বলেছে, বেগম, একটি ফকির আসছে, ভিক্ষার জন্য চিল্লাচিল্লি করছে দরজাতে, যাও ভিক্ষা দিয়ে এসো। 1 ধামা চাল নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। বলেছে, বাবা, এই নাও তোমার ফকির। মা গো মা, আমি চালের ফকির নয়। তাহলে কিসের ফকির? আমি দুটি বেগমের ফকির। বদমাইশ, লম্পট, চরিত্রহীন বদমাইশ ফকির কোথাকার, এই মুহূর্তে পালাও, বাদশাহ জানলে তোর অ্যাটম বম ফেটে ফেলাবে। এমনটা আমি বলেছি, মানে খারাপ নয়, আমি দুটি বেগম আমার সামনে আসবে, তাদেরকে একটু মা বলে ডাকবো। বেশ। এদিকে দাসীরা যে বলেছে, প্রাণের বেগম রে, বেগম বলি যে তোমারে, দরজায় একটা আইছে ফকির, ডাকতেছে তোমাদের হায় হায় রে। এদিকে দুটি বেগমই আস্তে আস্তে যে বলেছি, বাবা ফকির, কেন আমাকে স্মরণ করলে? মাগো মা, তোমাদের কেন সন্তান হয় না? বাবা, খোদাজি কি লিখেছে, আমাদের গর্ভে একটি সন্তান নেই, তাই দেশের প্রজারা ডাকে হাট করে বলে। মাগো মা, আমি যদি সন্তান দিতে পারি, কেমন ভাবে সন্তান দিবে বাবা? এই যে আমার হাতে
গোলাপ ফুল, এই গোলাপ ফুল যদি তোমরা খাও তাহলে অবশ্যই দুজনার পেটে সন্তান জন্মেবে। এমনটাই বলছি, তাহলে বাবা দাও। না, তা হবে না, বাদশাহ যদি এসে চেয়ে নেয় তাহলে আমি দেবো, তার আগে দেবো না। এদিকে বাদশাহ এসে বলছে, ওহে ফকির, কিসের জন্য দাঁড়ে এত চিল্লা চিল্লি? হুজুর, আপনি যদি গোলাপ ফুল হাতে নেন তাহলে অবশ্যই আপনার মহলে দুটি সন্তান জন্মিবে। গোলাপ ফুল বাংলার বড় বড় গাছ গছরা বেগমিক দেওয়া হয়েছে, কত সাধক মনি ঋষি দিয়ে গেছে, কিন্তু সন্তান তো দূরের কথা, কোন দিনে যেন বেগমের লারি ভুড়িটাও হেরে যাবে পেট থেকে, কিন্তু সন্তানের গোষ্ঠী নেই। আর তোমার গোলাপ ফুল খেলে সন্তান হবে? হ্যাঁ হুজুর, আল্লাহর কুদরতে সন্তান হবে। বেশ, তাহলে আমার বাঁ হাতে দাও। এদিকে ফকির বলছে, ওরে হারামজাদা চামচাটা, তুই আমার কাছে বাঁ হাত, তাই তো তোর সন্তান জন্মেনি। যাকে আমি বাঁ হাতে দেবো, তবু খোদার নীলা আমি দেখব। তাই বাঁ হাতে দিয়েছে। বাদশা বলছে, ওহে বেগম, যাও তোমরা দুজন ভাগ করে খাও। ওহে ফকির, কত দিলে তুমি শান্ত পাবে মূল্য? হুজুর, আপনার জমিদারি যদি বিক্রয় করেন আর দুটি বেগমকে আমার হাতে সুপে দেন, তবু গোলাপ ফুলের মূল্য হবে না। হারাম জাদা বলে ঠাঁই একটা চর মেরে দিয়েছে। জমিদারি নিয়ে কথা, আমার বেগম নিয়ে কথা, যখনই চর মেরে দিয়েছে, এদিকে খোদার ফেরেশতা জিব্রাইল ফকির রূপ ধারণ করে এসেছে, হাতের মুঠ থেকে গায়েব হয়ে গেছে। ওই টানা চরটা বাদশার গালে ঠাস করে লেগে গেছে। আরে, এই দেখলাম মানুষ উড়ে গেল, বগ কোথায় গেল? চলে যাক। এদিকে দুইটি বেগম আস্তে আস্তে মহলে যাচ্ছে। দুই বেগমে যায় ঘুরে, খোদার দরবারে বলছে খুলে রে, দাও না খোদা একটি রে সন্তান আমারে। দুই বেগম যাচ্ছে আর বলছে, মরার আল্লাহ, তুই মরতে পারিস নি? সমস্ত মেয়ের মানুষের পেটের দিকে নজর পড়ে, আর আমার দিকে তাকালে তোমার চোখ কানা হয়। খোদা বান, এবার একটা সন্তান দেও খোদা, একটা সন্তান যেন দেও। এদিকে বেশ দুজনেই খাবে, এমনটা আমি বড়জন চালাকি করেছি। আমার সে ভালোবাসার ছোটজনকে আমি এই গোলাপ ফুলটা দেব না, যেভাবে হোক চলো না, আমি করে একে খাওয়াবো না। বলছে, ছোট বোন, তুই একটু নদীর ঘাটে যে গোসল করাই, আর আমি পহরা দিচ্ছি, তারপর তুই পহরা দিবি, আমি আবার গোসল করে এসে খাবো। মানে সাফসুকিনা হয়ে এসে খালে মনে হয় সন্তান পেটের মধ্যে হরমর করে ডাকবি। বেশ, এদিকে ছোট বোন গোসল দিয়ে এসে পহরা দিচ্ছে। এমনটা আমি করেছি, তুই থাক, আমি যাই। ছোট বোন পহরা দিয়ে নদীর ঘাটে চলে গেছে। বড়জন সমস্ত খেয়েছে। ছোটজন এসে বলছে, বড়বু, আমার গোলাপ কোথায় রাখলেন রে? বড়বু, দাও না, খাইব মনে, সন্তান হবে খোদার দোয়ায়, খাইব গোলাপ ফুল আমি রে, দারুণ কি যা, আমার মনে নেই তোর জন্য গোলাপ ফুল ধোয়ার জন্য। তুই এক কাজ কর, ওই যে যে স্থানে গোলাপ ফুলটা রেখেছিলিস ওই স্থানটা ধুয়ে খা, তাহলে খোদার নীলায় সন্তান হতে পারে। বড় বেগম বারবার বলেছে, যে স্থানে গোলাপ ফুলটা রেখেছিস সেটা ধুয়ে খা, অবশ্যই খোদা তারা একটি সন্তান দেবে। এদিকে তাই করেছে। গোলাপ ফুলের স্থান ধুয়ে ধুয়ে খেয়ে খোদার দরবারে হাত তুলে বলছে, খোদাবান, একটি সন্তান আমাকে যেন দাও খোদা। বেশ, এক মাস গত হয়ে গেছে। বড় বেগম চিন্তা হচ্ছে, দেখ একটা পেটটা টিপে টাপে দেখি, ফকিরটা তো দেয়া গেল গোলাপ ফুল, সন্তান আছে কিনা। পেট টিপে দেখি সন্তানের গোষ্ঠী নাই, মানে লারি ভুড়ি মনে হয় বাসটায় বেড়ে যাবে, সন্তান জন্মিচ্ছে না। দেখ ছোটটার কাছে যায়, ওই তো পানি খালি রে, দেখি কি হয়। এই ছোট, তোর খবর? খবর মানে কাম কাটল। কি তুই পান শাখায় গোটা হলো কে? হ্যাঁ, তুই পানি খালি, তার সন্তান জন্মে গেছে? বড়বু, আমার পেটে সন্তান জন্মেছে। এদিকে বড়জন চিন্তা করছে, যেভাবে এক সন্তান মারতেই হবে। কেমন যাবে দে যাইবে রে এখন, দুই সতিনীর মাঝে বাঁধবে ঝড় গারে, জালা
7 মাস যখন হয়ে গেছে, এমন টাইমে বড়জন ধাইমার হাত দিয়ে পরামর্শ করেছে, এই ধাইমা শোন, যখন তুই সন্তান ধরতে যাবি, এই যে ভাল্লুকের বাচ্চাটা আছে, এই বাচ্চাটা রক্ত দিয়ে মেখে রেখে দিবি, আর যে সন্তান হবে ললির টিপ দিয়ে আমার হাতে দিবে, আমি নদীতে ফেলে দেব। বেশ। এদিকে 10 মাস 10 দিন হয়ে গেছে, এমনটা আমি চিল্লাচিল্লি করেছি, ছোট বেগম আর কাঁদিচ্ছে, এই যে মইলাম 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 বড় বুদারন, পেটের জালায় রে, কোথায় রইলেন দয়ার আব্বা গো, ও আরে ও, কোথায় রইলেন দয়ার আম্মা গো, ও আরে ও, হুই না আব্বা এসো বিপদ কালে রে, এই যে মইলাম 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 বড় বুদারন, কাঞ্চা বিষেরে। এদিকে সন্তান হয়ে গেছে, কিন্তু 7 পরল কাপড় দিয়ে ছোট বেগমের চোখ বন্ধন করেছে। সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে অঙ্গা করে উঠেছে, লল্লিতে টিপ দিয়ে পাতিলে ভর্তি করেছে, আর যে ভাল্লুকের বাচ্চা ছিল রক্ত পুঁজ দিয়ে মাখামাখি করে রেখেছে। এদিকে নদীতে ফেলে দেখ, এমন টাইমে বড় সতীন বলেছে, হারাম জাদি খান্নাসি, ছাই কপালি, তোর পেট থেকে হয়েছে একটি ভাল্লুকের ছা, সি সি, আমাদের মান সম্মান সব চলে গেল। এই মুহূর্তে আমি বাদশার কাছে যে বলবো, স্বামী স্বামী, আপনার মুখে চুন কালি মেখে গেছে, কারণ আপনার ছোট বেগম যাকে চুমো দাও আদর করো, তার পেট থেকে মানে ভাল্লুকের ছা হয়েছে। ঘাতক, নাম শোনার আগে আমার মরণ ভালো ছিল, যাও আতুর ঘর থেকে তাকে বনবাসী দিয়ে আসো, আমি তার মুখ দর্শন করব না। তাই ঘাতক 1 বোতল মদ খেয়ে আতুর ঘরে যাচ্ছে বনবাস দিতে। ওরে মদের বোতল খাইলো ঘাতক রে, খারা লইল দুনা হাতে, কি দারুণ ঘাতক রে, ঘাতক নিল দুনা হাতে রে। ওহে ছোট বেগম, এই মুহূর্তে তোমার যেতে হবে বনবাসী। কেন ভাই আমার যেতে হবে বনবাসী? তুমি যে ভাল্লুকের ছা জন্মেছ, না না না, আমি বিশ্বাস করি না। আমার সন্তান অঙ্গা করে রেখে উঠেছে, আমার কেন ভাল্লুকের ছা হবে? ঘাতক, ছাই কপালে, এই মুহূর্তে চলো বাদশার আদেশ, নইলে তোমাকে বলি দেওয়া হবে। এদিকে জোর করে হাত ধরে টেনে তুলেছে, এমনটা আমি বলেছি, ভাইয়া কেমনে যাব গভীর বনে রে, অঙ্গ জলে পুড়ে গেল, ওরে সারা গা আয়ে বিষের ব্যথা রে, ভাইজান কেমনে যাব বনে, কি দারুণ বিধি রে, ভাইজান কেমনে যাইব বয়নে রে। হারাম জাদি, এই মুহূর্তেই চল, গর্দানটা ধরে ছিঁচড়ে নিয়ে যাচ্ছে গভীর জঙ্গলে। এমনটা আমি বলছি, ভাই ভাই, আমার সন্তানকে আমি কোলে জড়ে নেই, তাই ভাল্লুকের ছাটা আস্তে আস্তে বুকে জড়ে নিচ্ছে, আর বলেছে, তুই যে আমার নয়নের জল কাজল যে, তুই যে আমার নয়নের জল কাজল যে। ওরে আজ থেকে তোর নাম কাজল, আজ চোখের জলে তোর গা ধুয়ে দিব। চল না গভীর জঙ্গলে, বুকে ধরে গভীর জঙ্গলে নিয়ে গেছে। এদিকে ওখান থেকে রেখে চলে আসু। এদিকে আস্তে আস্তে ভাল্লুকের ছা বড় হচ্ছে। এদিকে বড় বেগমের পেট থেকে 5টা ছেলে হয়েছে, 5টা ছেলেও বড় হচ্ছে। এমনটা আমি বাদশাহ ইমরান বলেছে, ওহে আমার কয়টি সন্তান, তোমরা যাও স্কুলে লেখাপড়া করো। বেশ, বাদশাহী সন্তান স্কুলে লেখাপড়া করতে যাচ্ছে। এমনটা আমি আর সন্তান, দুঃখিনী মায়ের সন্তান কাজল বলছে, মাগো মা,
মা মা, আরে বাবা তুমি কি বলছো? আমি তো বুঝতে পারছি না। বারবার মা বলে ডাক দেয় কিন্তু বুঝতে পারে না মা। এমন টাইম বলছি, খোদাবান আমার আমার ছায়ের যদি একবার ডাক ফুটে দাও তাহলে আমি বড় খুশি হব। কিন্তু মায়ের কাছে আসে বলবে কিন্তু স্পষ্ট হয় না মা। আবার বলছি খোদার কাছে, খোদাবান আমার জবান ফুটে দাও, আমি মাকে মা বলে ডাকতে যেন পারি, অন্য কাহার সাথে না কথা বলতে না পারি, কিন্তু মাকে যেন আমি সমস্ত কথা বলতে পারি। দৌড় মেরে যাবে কিন্তু কথা ফোটে না। খোদার কাছে দুহাত পেতে ভিক মেঙ্গে বলছে এইবার আমি জোরছে ডাক দেব। মায়ের কাছে বলছে মা মা মা। বাবা কাজল, তুই কথা বলতে পারলি? এসো বাবা আমার বুকে আয়, তোকে প্রাণ ভরে এঁটে নেব। তাই গভীর জঙ্গলে আছে এমনটাই বলেছে। মা গো মা, আমি একটু বাইরে যে পৃথিবীর আলো বাতাসটা দেখে আসবো। বাবা তুই দূরে যাবি না, তাহলে লোকজন কিন্তু তোকে পিঠের বাড়ি মারবে লাঠি দিয়ে। তুই দূর থেকে দেখে চলে আসবি। বেশ। আমের গাছের ঝোপের পাশে যে দাঁড়িয়ে আছে, এদিকে ওর ভাই 5টা স্কুল মাঠে যাচ্ছে। বলছি ঠিক আমার মা জনেন বলেছিল তোর ভাই আছে 5টা স্কুলে যাচ্ছে, আমিও স্কুলে যাব। মা মা আমি স্কুলে যাব মা গো। বই পুস্তক এনে দেন গো আম্মা জান, যাইব স্কুলে পড়িতে। ওরে দেখে দে এব সবার মাঝে রে, আমি পড়া সোনার কথা কি দারুণ বিধি রে, আমি দেখে এইবার দেব রে। তুই ভাল্লুকের ছা, আর তুই কেমন করে পড়াশোনা করবি? মা আর জান ভাল্লুক বলে আমাকে গালি না দেওয়া হয়। আমি যদিও ভাল্লুকের ছা হয়ে থাকি, তুমি তো আমার মানুষ মা, আমাকে এমনভাবে বলো না মা গো। বেশ বাবা, তাহলে বই পুস্তক কোথায় পাবো? মা গো মা, আমার বাবার কাছ থেকে এনে দাও। বাবা সে তো আমাকে বনবাস দিয়েছে, যদি যাই তাহলে মেরে ফেলাবে। না মা যাও না, এনে দাও। বেশ বাবা আমি যাচ্ছি। এদিকে বহুদিন পর ছোট বেগম দরজার সামনে যা বলেছে, হরে দারোয়ান ভাই একটু দরজা খুলে দাও ভাই, আমি একটু ভিতরে যাব। আরে ছোট বেগম তুমি যদি যাও তাহলে তোমার সতীন মেরে ফেলাবে তোমাকে। না ভাই, যদিও মেরে ফেলায় তবু আমার যেতেই হবে বাদশাহের কাছে। দরজা খুলে দিয়েছে। এদিকে বড় বেগম দেখে আগুন ধরে গেছে গায়ে, দৌড় মেরে যে বাদশার কাছে বলছে, স্বামী আপনার মুখ না পাশা, কারণ আপনার ছোট বেগমকে বনবাস দিয়েছেন, সে এখন আপনার মহলে। কি? যাও ঝাঁটার বাড়ি আর লাঠি গুড়ি দিয়ে তাড়ি দিবে। তাই বড় বেগম এসে ঝাঁটার বাড়ি দিচ্ছে ছোট বেগমের পৃষ্ঠে। ছোট বেগম কাঁদিচ্ছে আর বলছে, আর মায়ের না বড় বুবু রে, আমার প্রাণে সহে না যে, বড় বু প্রাণে তো সহে না। আর আসবো না এই মহলে রে বড় বু, আমি যাব গভীর বনে, বড় বু যাইব গভীর বনে। গভীর বনে চলে গেছে। এমনটাই বলছে, বাবা আমি বই পুস্তক পালাম না। মাগো মা, তুমি একদিন আমাকে বলেছিলে আমার বাবার নাকি ভালো একটা বন্ধু আছে, ওই বন্ধুর কাছে চাইলেই তো পাও। বেশ বাবা তাহলে যাই। এদিকে আর স্বামীর যে বন্ধু ছিল তার কাছে বলছে, ওহে বন্ধু আমাকে একটু চিরা খেতা বই দিবে? আরে বই কি করবে? আমার সন্তান লেখাপড়া করবে। আরে বানরের সে কি করে লেখাপড়া করবে? তা কি করবে না করবে জানি না, তাক দিতে হবে, নইলে পাগল হয়ে গেছে একবারে। যাও ওই যে আমার সিরা বইটই আছে নিয়ে যাও। এদিকে বইটই নিয়ে যে বলছে, বাবা এই নাও তোমার বই, এখন তুমি কিভাবে যাবে বলো? মাগো মা আমার গলায় বেঁধে দাও, আমি যাবই সেই স্কুলে। এদিকে গলায় বেঁধে দিয়েছে। বাঁশবাগানের পাহাড়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কখন ওর 5টা ভাই আসবে। এদিকে বেলা 10টার দিকে ওর 5টা ভাই যাচ্ছে, বলছে এই তো আমার 5টা ভাই, ভাইদের সঙ্গে আমি স্কুলে যাব। এদিকে ভাইকে দেখে আস্তে আস্তে বাহিরে যাচ্ছে। ও দুষ্ট ভাই জান রে, দেখে এইবার ঢেল ফিকে দেয়, দেখে এইবার ঢেল ফিকে দেয়।
গায়ে রে, ও দুষ্ট ভাইয়া রে, ও পাঁচটা ভাইজান রে, ভাল্লুকের গায়ে ঢের ঠিকই আমারে রে। পাঁচটা ভাইয়ের মধ্যে বলেছি, ছোট ভাই, বড় ভাই দেখো কি আমেজ, দেখো দেখো ভাল্লুক বাইরে আসছে বন থেকে, আমরা ঢেল ফিকে মারবো। বড় ভাই বলছে, এই বনের পশুকে মারতে নেই, কারণ ওরা অবলা জাত। আরে কি ব্যাপার, ওর গলাতে কি, ওর গলাতে বই পুস্তক কেন, ও আবার কি করবে? মনে ও মনে হয় লেখাপড়া করবে। বেশ স্কুলে যাক, যত ছেলে ফেলে আসে মানে লাঠি খাম্বার পিটুন খেয়ে চলে আসবে নি। এমনটা আমি বলেছি, না ভাই আমি একটা ঢেল মারবই। ছোট ভাই বলেছে, ভাই আমার হাতের তুরুক তুরুক জেগে গেছে, একটা ঢেল মারবই আমি, একটার বেশি কিন্তু মারতে পারবি না, মার। এদিকে কাজল বলেছে, রে তুই আমাকে ঢেল মারবি, আচ্ছা। এদিকে ছোট ভাই ঢেলটা হাতে নিয়ে কেবল ধমকাচ্ছে মারবে। এমন টাইম বলেছিলে, তুই মার, আমি ঠ্যাং ফাঁক করবো কিংবা হাত ফাঁক করবো, সেদিক দিয়ে বাইরে যাবে, কিন্তু আমার গায়ে লাগবে না। যখনই মারে ঠ্যাংটা ফাঁক করেছে, বেড়ে চলে গেছে। বড় ভাই বলেছি, আরে দারুণ চালাক তোরি, হ্যাঁ কি ব্যাপার দেখি, আর পড়াশোনা মনে হয় চালাকি হবে। যাক, এদিকে আস্তে আস্তে স্কুলের বারান্দায় চলে গেছে, যত ছেলেরা সবাই হয়ে হাল্লা আরম্ভ করে দিছে। এমন টাইমে ইমরান বাদশার যে বড় ছেলে, সে বলছে, এই বাদব ছেলেরা, বনের পশু লেখাপড়া করতে আসছে, কেউই যেন একে না মারা হয়। তাই বাদশার সন্তানের কথা সবাই মেনে নিয়েছে। এখন বলেছে, স্যার সবাইকে পড়াশোনা করাচ্ছেন, কিন্তু ভাল্লুকের ছায় আসছে পড়াশোনা করার জন্য, তাকে একটু পড়ান। বাবা তুমি তো বাদশার সন্তান, তোমার আদেশ অবশ্য পালন করব, কিন্তু আমি কিভাবে তাকে লেখাপড়া করাবো বলো? যদি কাছে যাই খামসা টামসা মারলে তো গোস্ত কেটে নিবে। তাহলে এক কাজ করা যাক, বড় একটা লড়কি কেটে মানে মাটিতে এঁকে দাও, সেখানে ওরা হাত মোচন করবে। বেশ, এদিকে মাস্টার লিখে দিয়েছে ক খ পকেট ঠ্যাং, মাস্টার মশাই কান্দেন কেন। বেশ, চূড়ান্ত হারে হাত দিয়ে ওই লেখা মোচন করেছে। কপালে আছে লিখারে পড়া, কি কাজল ভাইয়া পড়া সোনারে আহারে করে। স্কুল থেকে যে বলছে, মা আমি পড়তে গেছিলাম, মা বাবা দেখি তোর পিঠে তো ব্যথা হয়নি। মা ব্যথা মানে লাঠির বাড়িটার তো কে মারেনি? মা মরদ চিনিস নি মা, আমাকে মারার মতন পৃথিবীতে এমন কেউ জন্মেনি। কারণ মানে মারতে আসলে আমি এমন একটি খামসা মেরে দিব না, একবারে গোস্ত কেটে নিব, আমি সেই পজিশনেই থাকি। বাবা তোকে আর যেতে দিব না বাবা। না মা আমি যাবই, সামনে আমার মাট্রিক পরীক্ষা। এদিকে মাট্রিক পরীক্ষার রেজাল্ট বেড়ে গেছে, সবার চেয়ে লেটার ডে ফার্স্ট ডিভিশন হয়েছে, দেশ এলাকায় ছড়িয়ে গেছে, ভাল্লুকের ছা হয়েছে ফার্স্ট। এমন টাইমে ইমরান বাদশা বলছে, ও হে হারামজাদা কয়টা সন্তান, তোরা রাজখানা খাস আর তোরা ফেল ডিপার্টমেন্ট, হ্যাঁ যা, আজ থেকে তোদের লেখাপড়া নেই, আজ থেকে তোদের লেখাপড়া আর হবেই না তোদের। বাবা তাহলে আমি কি করব? তোরা অন্য কোনো ব্যবসা কর। এমন টাইমে কাজল ভাল্লুক এখন বলেছে, খোদাবান পরীক্ষায় পাশ করলে মার নামিয়ে যায় মিষ্টি, এখন কোথায় যাই আমি? দু চোখ জুড়ে কান্না ভাসে রে কাজলে, কেমনি মায়ের হাসি ফুটাই যে, কেমনে মায়ের হাসি ফুটাই যে। এদিকে এখন যে পাঁচটা ভাই ছিল তারা বলছে, আব্বা আমরা পড়াশোনা করব না, আমরা মেলা লাগাবো। কেমন মেলা লাগালে অনেক টাকা আমরা দোকানদারের কাছ থেকে খাজনা আদায় করে লাখ লাখ টাকা করতে পারবো। বেশ, তাতে কত টাকা লাগবে? মোটামুটি 20,000 টাকা। যাও তোমরা পাঁচটা ভাই 20,000 টাকা খরচ করে মেলা লাগাও। চড়াই খোলা বাজারে মাঠে চূড়ান্ত হারে মেলা ডাকিয়েছে। এখন হাজার হাজার লোকজন ওই মেলাতে যায়। দূর থেকে বাঁশবাগানের পাহাড় থেকে এখন কাজল দেখর মার কাছে বলছি, মাগো মা মেলায় যাইব ও প্রাণের আম্মা গো, সে যে দেয় না মারে,
মেলায় যাইব প্রাণের আম্মা গো, সে যে দান আমারে। শোনো শোনো প্রাণের আম্মা গো, যাইব মেলার মাঝে। বাবা স্কুলে গেছিলি, মাস্টার কিন্তু তো মারতে দেয়নি। মেলাতে কে কত ব্যাংক নিয়ে গিয়েছে, লাঠি খাম্বা নিয়ে গেছে। বাজার দরে পিটুন যদি দেয় তোর হাউড়াও পাওয়া যাবে না। মা গো মা, মা আমি যাবো, মা একবার অর্ডার দে, আমি যাব। বেশ যাও বাবা। এদিকে চোখের জলে কেঁদে কেঁদে আসিচ্ছে, আসমান থেকে গাইবে আওয়াজ পড়ছে, হে কাজল তুমি আসলেই সে পশু নয়, তুমি মানুষ। যে দেখো তোমার বুকে ডরা দাগ আছে, ডরা দাগ ধরে যদি টান দাও তাহলে তোমার চামড়া খুলে তুমি মানুষ হতে পারবে। হাই খোদা, দেখি সত্যই ওর বুকে একটি ডরা দাগ আছে। বাঁশবাগানের ঝোপে চলে গেছে, যে এখন চামড়া ধরে টান দিয়েছে, ফট করে চামড়া বুক থেকে উঠে যাচ্ছে, কিন্তু পূর্ণিমার চাঁদের মতো বুকটার আলো ছিঁড়ে বেড়াচ্ছে। ওর ছাই খোদা, আমি তো সত্যি মানুষ হতে পারবো। আস্তে আস্তে চামড়াটা খুলে ফেলেছে। পৃথিবীতে এমন কোনো পুরুষ হতে পারে না গায়ের জ্যোতিষে একবারে জঙ্গলটা উষ্ণায় হয়ে গেছে। বলছে যাক, এখন আমি যেতে পারবো। এখন খালটা বাঁশের কুঞ্চির সাথে বেঁধে থুয়ে আস্তে আস্তে মেলাতে যাচ্ছে। মেলাতে যায় কাজল রে ভাই যান, কি কাজল ভাই যান মেলা দেখিতে রে মানুষ। যত মেলার লোকজন ছিল সবাই বলছে কোন যেন মহারাজা আসিচ্ছে, মহারাজা ছাড়া কেউ নয়। এদিকে 5টা ভাইয়ের মধ্যে মেজো ভাই বলছে, এই বড় ভাই মনে হয় মহারাজা আসিচ্ছে। এই মেলা লাগাছেন, খাজনা দিছেন, লাইসেন্স আছে? লাইসেন্স তো নেই, তাহলে তো আমাদের হালুয়াটা ইট বাটাম ফেটে ফেলাবে। বুদ্ধি এক কাজ করা হোক, 10,000 টাকা ঘুষ মারা হোক। হ্যাঁ তাই করা হোক, তাছাড়া তো বুদ্ধি নেই। মহারাজা একবার মেলা উল্টে দিবে তাহলে। ভাই কে যাবে বলতো? এই ছোট ভাই তুই যা। আমি পারবো না, এক চর মারতে আমার জীবন শেষ, আমি পারবো না। বড় ভাই আপনিই যান। এদিকে বড় ভাই আস্তে আস্তে 10,000 টাকা নিয়ে যা বলছে, হুজুর এই টাকা নিয়ে একটু মেলাটা রাখতে হবে। কাজল বলছে, ব্যাপার কি রে, এরা তো আমাকে ঢেল ফিকে মেরেছিল, কিন্তু 10,000 টাকা ঘুষ মারে কেন? ঘুষ কি জিনিস? এই টাকা আমার দরকার নাই, যাও তোমরা মেলা চালাও, যাও। এদিকে বলছে, ভাই দেখলি তো, মানে মহারাজার দারুণ দয়াল শরীর, যাক চলো আমরা চালাই। এদিকে মিষ্টির দোকানের পাশে কাজল দাঁড়িয়ে আছে। যত লোকজন ওর চেহারা দেখার জন্য মিষ্টির দোকানে ভিড় হয়ে গেছে। যত মিষ্টি ছিল আস্তে আস্তে ওর দেখা উপলক্ষে লোকজন কিনে নিয়ে যাচ্ছে। আর এক ভার মিষ্টি আছে, তাই মিষ্টির দোকানদার বলেছে, হুজুর আপনি যদি আমার দোকানে না আসতেন তাহলে এতগুলি মিষ্টি আমার বিক্রি হতো না, কারণ তোমার চেহারা দেখার জন্য হাজার হাজার লোকজন এসে আমার মিষ্টি নিয়ে গেছে। আর এক পাতিল মিষ্টি আছে, আপনাকে আমি উপহার দিব। আরে বাবা, আমি কিভাবে নিয়ে যাব? কেন, হাতি করে নিয়ে যাবেন। তাই মিষ্টিটা নিয়ে বাজার থেকে যাচ্ছে ওর মায়ের কাছে। কেমনে যাইবে মানব হইয়া রে কাজল চিন্তা করে মনে, কাজল চিন্তা করে মনে। আবার হব ভাল্লুকের ছাও, যাইব মায়ের না কাছে, যাইব মায়ের না কাছে। বলছি, খোদাবান আমার মার কাছে যদি এই অবস্থায় যায় তাহলে মা আমাকে গালি দেবে আর বলবে, বদমাইশ লম্পট কোথাকার গুন্ডা, আমার কাছে কেন এসেছো? হাই খোদাবান, আমি মায়ের কখনো এমন হব না। আমার সুখ নেই, শান্তি নেই, মায়ের মুখে হাসি ফুটাবো, আমি আবার সেই ভাল্লুকের চামড়া গায়ে দেব। তাই বাঁশবাগানে ভাল্লুকের চামড়া রেখেছিল, আবার পরিধান করে চিন্তা করছে এখন মিষ্টি আমি কেমন করে নেব।
যাক, লই আছে, লই দিয়ে আমি বেঁধে গলার সাথে বেঁধে নেব। মিষ্টির ভাঁড়টা গলার সাথে বেঁধে নিয়ে 4 হাত পায়ে আবার হামকুর পেরে চলে যাচ্ছে মায়ের কাছে। বলছে, মা মা মা, মা গো মা, দেখো মা, মিষ্টি নিয়ে আনছি আম্মা গো, খাওয়াইবো পেট ভরে। ওরে নিজে মুখে করবেন দোয়া গো, আমি করব সঙ্গের সাথী, কি দয়ার মাতা গো, আমি ভুলি নাই তো মারে গো। মা গো, তুমি আমাকে দোয়া করো মা, তোমার কাছ থেকে কোনো দিন যেন আমি দূরে না যাই। এদিকে বলছি, মা গো মা, মা আপনি আগে খান, তারপর আমি খাবো। বাবা তুই আগে খা, তারপর আমি খাবো। এদিকে ওর মা মুখে দিয়ে 2-1টা খেয়েছে। বলছে, মা তুমি খাতেই জানো না, দেখো আমি এই সুচালি মুখ দিয়ে কেমনভাবে খাই। একবার পাতিলের মধ্যে মুখ চালিয়ে দিয়ে চূড়ান্ত হারে খেয়েছে। খেয়ে চুপ করে থাক। এদিকে 5টা ভাই বলছে, এই চল খাজনা আদায় করতে যাই। 5টা ভাই যার দোকানে যায়, সে বলছে, দূর ভাই, 5 কেজি বেগুন নিয়ে আসছিলাম, কেবল 1 পোয়া বিক্রি হয়েছে, খাজনা কোথায়? ধর, হবে না, জান। যার কাছে যায় সেই জব দেয় 20,000 টাকা লস। বাবার কাছে বলছে, বাবা এই কাজ হলো না আমাদের দিয়ে, বদমাইশ, তোরা আমাদের ফকির করবি, তাছাড়া আমি বুঝতে পেরেছি পথের ভিখারি ছাড়া আমার কিছুই নয়, এখন কি করবি বল? আব্বা জান, আমরা যাইব বানিস করিতে গো, আব্বা নৌকা সাজে দেন গো আব্বা জান, যাইব দক্ষিণা দেশে রে, বানিস করিতে যাইব বাবা রে। বেশ, আমার যে চন্দন কাষ্ঠের নৌকা আছে, ওই নৌকা নিয়ে তোমরা বানিস করতে যাবে। তাই 5টা ভাই নৌকা সেজে মাঝি মাল্লা হুকুম করে ধিক ধিক করে চলে যাচ্ছে সেই ভাটিল দিকে বানিস করতে। এদিকে বাঁশবাগানের পাহাড়ের নিচ দিয়েই গিয়েছে সেই নদী। বলছে, আরে কি ব্যাপার, আমার 5টা ভাই না নৌকার চড়ে কোথায় যাচ্ছে? কাজল বলছে, কোথায় যাচ্ছে? ঠিক মনে হয় বানিস করতে যাচ্ছি, যাক আমিও বানিস করতে যাব। মা মা মাগো মা, মাগো আমার একটি কথা শুনতে হবে তোমার। বলো বাবা, তোমার কি কথা, আর কি বা আমি পালন করব? মাগো মা, আমার কথা পালন করতে হবে। একটা নৌকা এনে দেন রে, যাইব বানিস করতে, ওরে বড় গো ভাইয়া হইয়া কেন গো, আমি গভীর বনে রইব কি দারুণ বিধিরে, কেন গভীর বনে রইব রে। বাবা বই পুস্তক চেয়েছো, বই পুস্তক দিলাম, কিন্তু আমার ক্ষমতা নেই যে একটা নৌকা এনে দেওয়া। মাগো মা, মা আমি নৌকা ছাড়াতে পাগল হয়ে যাব, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। বাবা আমি কোথায় পাবো বাবা, বলো লক্ষ্মী বাবা আমার। মাগো মা, আমার বাবার কাছে যাও। বাবা, তোমার বাবার একটি নৌকা আজ 10 বছর আগে কালিদয় সাগরে ডুবে গিয়েছিল, সেই নৌকাটা আজও তুলতে পারেনি। তুমি যদি ওই নৌকা তুলতে পারো তাহলে তুমি বানিজ করতে যেতে পারো, তাছাড়া নৌকা আর নেই। মা, কালিদয় সাগর এখান থেকে কত দূর হবে? মোটামুটি তো 5-7 মাইল হবে। মাগো মা, আমাকে দোয়া করো মা, আমি কালিদয় সাগরে যাব, যে চন্দন কাষ্ঠের আমার বাবার নৌকা সাগর থেকে তুলে নিব। তাই ধিক ধিক করে রাতের কালে চলে গেছে কালিদয় সাগরে। যে এখন নদীর কিনারে বসে বলছে, হাই খোদা, এখন কি করে আমি, কোথায় আমার বাবার নৌকা ডুবে আছে, আর কেমন করে আমি নৌকাটা তুলে নেব? যাক, আমি জলপরীকে ডাক দিব। মা জননী পরী রে, মাতা এসো বাবার কাছে, বালক তোমার
পড়ছে বিপদে এসে দেখা করো হায় হায় মা জননী পরি রে জল পরি এসো আমার কাছে তোমার ছেলের হয়েছে বিপদ জলদি উদ্ধার করো হায় হায় রে। এদিকে জল পড়েছিল, হট করে জল থেকে ভেসে উঠে বলছি, বাবা কিসের জন্য স্মরণ করলে? মাগুমা, আমার বাবার যে চন্দন কাষ্ঠের নৌকা এই সাগরে ডুবে গেছে, ওই নৌকাটাই আমি চাই। খেয়াল করে দেখে নৌকা ধিক ধিক করে ভেসে আসছে। ভাল্লুক তো লাভ দিয়ে নৌকাতে উঠে পড়ছে, হে নৌকা সত্য যদি বাবার নৌকা হয়ে থাকিস মায়ের কিনারের কাছে যা। তাই নৌকার উপর থেকে মাকে বলছে, মা আমাকে দোয়া করো মা, আমি চললাম সে ভাইদের খোঁজে। ধিক ধিক করে নৌকাতে বসে আছে, একাই নৌকা চলে যাচ্ছে। আর ভাইয়ের এখন বলছে, আরে কি ব্যাপার, দেখ তো পিছে ওটা কে? আরে ভাল্লুক না? হ্যাঁ ভাল্লুক তো। আরে নৌকা কি ব্যাপার, নৌকা একা আসে, মাঝে মাল্লা কই? এই নৌকাতে মনে হয় শ্যালো মেশিন ফিট করেছে। না, শ্যালো মেশিন তার তো ভটভটি ডাক আছে তো। কি ব্যাপার, শালা তো দারুণ চালাক। কি ব্যাপার, ওর হাত পা নেই যে পানি টানবে, মনে হয় জাদু জানে। এবার আসলে ওকে বাধা দেব। হে মাল্লামাজিগণ, নৌকা একটু ধীরে চালাও। তাই ধীরে চালিয়েছে। নৌকার কাছাকাছি কাজলের নৌকা চলে গেছে। আরে ভাল্লুক মানে মায়ের কাছ ছাড়া কাহার সাথে কথা বলতে পারে না। আমাদের সঙ্গে আসতে পারবি না? মানে আমি কোথায় যাব? তো আমরা যাব ডান দিকে আর তুই যাবি বাঁ দিকে। মানে তাই হলে আমি চললাম। এদিকে একাই ধিক ধিক করে ভাইদের কথা মতো চলে যাচ্ছে বাঁ দিকে। এমন টাইমে বলছে, হাই খোদা, ও রে একা যা আইব দূরের দেশে রে, আল্লাহ সহায় হাইকো কাছে কি দারুণ খোদার, আল্লাহ সহায় থেকো কাছে রে। যে দেখে একটি জ্বালা, মানে এক মন ওজনে একটি বোয়াল মাছ তুলেছে। এখন কাজল বলছে, বোয়াল মাছটা সাগরে ছেড়ে দিলে মনে আরো বড় হতো, এর শরীরে ফিগার দারুণ। তাই খেওয়ার নিচে ভাল্লুকের নৌকাটা বেঁধে দিয়েছে। এখন খেওয়ার উপর থেকে মাঝি বলেছে, এই তো বিপদ, আমি তো নামতে পারবো না, ভাল্লুক কেন নৌকা তীরে? এমন টাইম নিচে থাকে ভাল্লুক। এখন বলছে, মানে ওই বোয়াল মাছের দাম কত? হাত দিয়ে দেখে দিয়েছে। এমন টাইম মাঝি জ্বালা বলেছে, মানে 500 টাকা। মানে হলো, দাও আমার নৌকাতে ফেলে দাও। নৌকাতে ফেলে দিয়েছে। কিসের 500 টাকা? নদীর মাঝামাঝি নিয়ে যা বলছে, ওরে বল আমি তোকে ছেড়ে দেবো বল। বলে ন্যাজ ধরে ছেড়ে দিচ্ছে আর বলছে, আমার যদি কোনোদিন পানির মধ্যে বিপদ হয়, বিপদ তুই উদ্ধার করিস করে পানিতে ছেড়ে দিয়ে আবার নৌকা নিয়ে চলে যাচ্ছে। যায় যায় প্রায়ানে কাজল রে ভাই জান, ও কি কাজল ভাইয়া যাহায় মনে রো বহুদূর চলে গেছে। এদিকে 5টা ভাই ছিল, তারা এখন চিন্তা করছে, যাক ওই যে দেখা যায় বিরাট একটি শহর, ওই শহরে যে আমরা সওদাগরি করা হোক, চলো নৌকা ভিড়ে দে। চলে গেছে বাজারের ভিতর। যে বলছে, ভাই ধানের মন কত করে? 700 টাকা মন। ওরে ডাকাতে, আমাদের ওখানে 300 টাকা, এখানে 700। ব্যবসা তো গুদের মধ্যে যাবে না, কি করা যায়? হ্যাঁ, আমাদের তো আশায় তো বিটকাল হয়ে গেল। এই ধান কিনবো না চাল কিনবো? ভাই চালে মন কত করে? মানে এটা 1500 টাকা মন। আরে ডাকাতি, এ তো ব্যবসা হবে না, চলো আমরা তরকারি হাটি যাই। মানে কাঁচা মালের হাটি চলে গেছে। যে বলছে, বলো এই তরি তরকারি কত করে মন? 400 টাকা। হলো না, চলো খড়িহাটি যা হোক। খড়িহাটি চলে গেছে। খড়িহাটি যা বলছে, এই ভাই খড়ির মন কত করে? 280 টাকা। টাকাতে আমাদের ওখানে তো 40 টাকা মন। বিপদ, চলো মানে ঘুটাহাটি যা হোক। তাই গরুর যে পায়খানা করে লাদ হয়, সেই ঘুটাহাটি গিয়েছে।
সেখানে যা দাম কম পেয়েছে 2 টাকা মন। বেশ 500 মন কিনে নৌকা বোঝাই করে নিয়ে আস্তে আস্তে আসিচ্ছে। এদিকে কাজল ধিক ধিক করে নৌকা নিয়ে যাচ্ছে। এমন টাইমে মোহন বাদশাহ দেশে চলে গেছে। মোহন বাদশাহ স্বপ্ন দেখেছে, তোমার কন্যা শাম্পা বানুরে বিয়ার ফুল ফুটেছে, ওরে সূর্য উদয়ে আগে গো বিয়া দিয়ে দিও এখন দারুণ বিধি রে, বিয়ার ফুল তো যে ফুটেছে রে। মোহন বাদশাহ বলছে, খোদাবান আমি কি স্বপ্ন দেখলাম, সূর্য উদয়ের আগে যার মুখ দর্শন করব তাক দিয়ে বিয়ে দিতে হবে। খোদাবান এ কি আমি স্বপ্ন দেখলাম, এ কি আমি স্বপ্ন দেখলাম। যাক আমি ভোরের দিকে যাইব, খোদাবান একটি রাজপুত্র যেন মিলে দেও। তাই আস্তে আস্তে দাঁত মাজন করেছি আর নদীর ঘাটে যাচ্ছে। মোহন বাদশাহ নদীটা বাঁক ছিল, ওখানে বেঁধে গেছে সেই কাজলের নৌকা। কাজল নৌকাতে ঘুমিয়ে আছে। যেই দেখে ভাল্লুক, কি আমি কি স্বপ্ন আর কি দেখলাম, কি দেখলাম, এই ভাল্লুকের সঙ্গে তো আমার কন্যাকে বিয়ে দেওয়া যাবে না। হায় খোদা এখন কি করি। ও আবার তো স্বপ্নে বলেছে যদি বিয়ে না দাও তাহলে তোমার রাজ্যে অমঙ্গল ঘটে যাবে। যাক আমার কন্যার কাছে যাই, যে শাম্পার কাছে বলছে, মাগো মা শোনো শোনয় প্রাণের মাও জানে গো, আমি বলবো এমন কথা, কথা পালন কইরো শাম্পা, আমি শান্তি পাবো দেলে রে দারুণ। আব্বাজান কি বলবেন? মাগো মা আজ রাতে স্বপ্ন দেখেছি সূর্যোদয়ের আগে যার মুখ দর্শন করব তাক দিয়ে তোকে বিয়ে দেব। আব্বাজান কার কোন রাজার ছেলের সঙ্গে আপনার দেখা হয়েছে? মাগো মা একটি মানে ভাল্লুকের সঙ্গে দেখা হয়েছে। সর্বনাশ, তাহলে তার সঙ্গে কি করে আমার বিয়ে হবে? মাগো মা আমার ইজ্জত রক্ষা করো, তুমি একটি কন্যা আর হাজার হাজার প্রজা, তাদের মধ্যে অমঙ্গল ঘটতে পারে তুমি যদি না বিয়ে হও। হ্যাঁ আব্বাজান একার জীবন বিনাশ করে দেব, তবু শত শত প্রজা বেঁচে থাক, আমি তার সাথে বিয়ে হব। এদিকে বিনি সুতার মালা গেঁথে নিয়ে আস্তে আস্তে নৌকাতে যাচ্ছে শাম্পা। ওরে বিনি সুতার মালা লাগেতে রে, এইবার যায়ও জলদি করে, এইবার যায়ও জলদি কইরা রে। শাম্পা মনের আনন্দে হেলে ঢুলে যাচ্ছে। এই যে সাজিয়া গুজিয়া প্রাণের শাম্পা যায় নদীর ঘাটে রে, সাজিয়া গুজিয়া হালিয়া ঢুলিয়া রে শাম্পা, হালিয়া ঢুলিয়া রে শাম্পা, গেল নদীর ঘাটে রে, হালিয়া ঢুলিয়া সাজিয়া গুজিয়া গেল নদীর ঘাটে রে, প্রাণের শাম্পা। এদিকে মিনি সুতার মালা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এখন কাজল চিন্তা হচ্ছে, ব্যাপার কন্যা কেন আমার নৌকাতে আসে রে, ব্যাপার কি? যাক আসে আসুক, আসার সঙ্গে সঙ্গে নৌকালে মারবো দূর। এদিকে আস্তে আস্তে নৌকার উপর উঠছে আর শাম্পা চিন্তা করছে, আল্লাহ বাবা তুই যেন খামসা টামসা ধরিস না। এদিকে আস্তে আস্তে যাচ্ছে, এদিকে ওই শুরু হয়ে চুপ করে বসে আছে, যাতে আমি যদি ধমক দিই তাহলে কন্যা আসবে না। চুপ করে বসে আছে। এমনটা আমি শাম্পা আস্তে আস্তে মালা নিয়ে যাচ্ছে, কেবল মালা ধরেছে এমনটা আমি ওর ছুচাল কি মুক্ত একবার ফট করে নিজেই চলে দিয়েছে মালার ভিতরে দিয়ে, এখন চূড়ান্ত দাঁত মেলে হাসিচ্ছে। এমনটা আমি হাতটা মেলে বলেছে, শ্বশুর আব্বা এখন চললাম। ও হে কাষ্টের নৌকা, মনে মনে বলছে বাবার কাষ্টের নৌকা এই মুহূর্তে চলে চলো,
এবার নিজের দেশে। তাই কাষ্টের নৌকাকে বলছে, কাষ্টের নৌকা রে নৌকা হইল বানিস করা, যেথায় আছে আয় আমার মাথা লইয়া যাও না সেটা। এদিকে নদীর মাঝে এখন পাঁচটা ভাই খেয়াল করে দেখে, কে ভাল্লুক আর নৌকাতে কেন রাজকন্যা? ব্যাপার মনে হয় কোনবা ঘাটে গোসল দিতেছিল, মনে হয় খামসাদের নৌকাতে তুলে নিয়েছে। এই এক কাজ করা হোক, আমরা পাঁচজন নৌকার সঙ্গে ভিড়ে দেওয়া হোক, দিয়ে মানে মাথায় একটা বাড়িতে লাত্তিতে পানি ফেলে দেওয়া হোক, আর ওই কন্যাটা আমরা পাঁচজন ভাগ করে নেওয়া হোক। বেশ, মাল্লা মাঝিগণ ওই ভাল্লুকের নৌকার সঙ্গে একটু মিশে দে। আস্তে আস্তে ভিড়ে দিচ্ছে। এমনটা আমি ভাল্লুক চিন্তা করছে, কাজল কি রে ব্যাপার কি, নৌকা ভিড়ে দেওয়ার কারণ কি? ভিড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা হরমর করে ভাল্লুকের নৌকাতে উঠে লাথি, কেউ চর, কেউ ডাবরি দিয়ে পানিতে ফেলে দিয়েছে, আর কন্যাকে তুলে নিয়েছে ওদের নৌকাতে। এদিকে সাঁতার জানে না জীবনী কাজল কাদিচ্চার বলছে, হাই খোদা, এই তো মারা গেলাম। ওহো, আমার তো বিপদের একটি বন্ধু আছে। বৌয়াল মাস্টি রে মাস্টি কোথায় রইলে ডুবে, বিপদ উদ্ধার কর মাছ রে বিপদে পড়িরাছে হায় হায় রে। এদিকে বোয়াল মাছ, বিশাল মাছ, আর পিঠ লেগে দিয়ে নৌকা ঝাঁকি দিয়েছে, সমস্ত পানি ছটকে যে ওর নৌকাতে তুলে দিয়েছে। চোরে বোয়াল মাছ, তুই না থাকলে আমার মরণ হয়ে যেত। এখন চিন্তা করছে, হাই খোদা, এখন আমার শাম্পাকে আমি কেমন করে পাবো, আমি শাম্পাকে কেমন করে পাবো? এরা নৌকার উপরে নিয়ে যে বলেছে, এই বড় ভাই, আমি ছোট ভাইয়ের রক্ত থাকা শর্তে এই শাম্পাকে দেব না। এই হারামজাদা, বড় ভাই থাকতে ছোট ভাই নেই না। মেজো ভাই বলেছে, এই তোরা যতই চিল্লাচিল্লি কর, আমি থাকতে তোদের কপালে নেই। এদিকে পাঁচটা ভাইয়ের ভিতর বিরাট আকার গ্যাঞ্জাম শুরু হয়ে গেল। এমনটা আমি মাঝি বলেছে, এই তোরা পাঁচটা ভাই চেষ্টা কর, আমি মাঝি থাকা শর্তে ওই শাম্পাকে তোরা পাবি না। মাঝি মাল্লা যত ছিল, পাঁচটা ভাই যত ছিল, লাঠির ভুনাভুনি শুরু হয়ে গেছে, একবারে চূড়ান্ত মারপিট শুরু হয়ে গেছে। এদিকে শাম্পা চিন্তা করছি, এই সুযোগতে আমি জলে ঝাঁপ দিয়ে যদি আমার স্বামীর নৌকাতে উঠতে পারি। জলে ঝাঁপ দিয়েছে, ফাঁকতালে এসে নৌকাতে উঠে চুপ করে বসে আছে। এমনটা আমি কাজল বলছি, ওরে কাষ্টের নৌকা এবার 65 জোরে চালায়। বলার সঙ্গে সে নৌকা ধিক ধিক মানে হ্যাপি জোরে শ্যালো মেশিন নিচ্ছে জোরে যাচ্ছে। সীমান্ত এক্সপ্রেস প্রাণের নৌকা রে নৌকায় আইলো মায়ের কাছে, পাঁচটা ভাই যান ঘুটার নৌকা লইয়া রে গেল বাদশার কাছে হায় হায় রে। এদিকে কাজল বলছে, মাগো মা, তোমার পুত্রবধূকে সেজে নিয়ে যাও মাগো। বন থেকে বাইরে এসে বলছে, বাবা, কার মায়ের সন্তান তুই টেনে নিয়ে আসছিস? মাগো মা, আমি কাহার মার সন্তান আমি টেনে নিয়ে আসিনি, সে নিজে আমার নৌকাতে উঠেছে। শাম্পা সিন্দর চারে ভাল্লুক কথা বলেছে, কি ব্যাপার? মা বলে কথা বলেছে, কি ব্যাপার দেখি। এমনটা আমি পড়েছি, মা রাজকন্যা তোমাকে আমার সন্তান টেনে নিয়ে আসছে? না মা জননী, আমি নিজেই উঠে আসছি। এদিকে হাত ধরে বরণ করে নিয়ে যাক গভীর জঙ্গলে। এমনটা আমি পাঁচটা ভাই নৌকা বেঁধে রেখেছে পানিতে। বাড়িতে যে বলছে, আব্বাজান, আমরা 500 মণ মান কিনে নিয়ে আসছি, কাল সকালবেলা নামানো হবে। এদিকে রাত 12টার দিকে চূড়ান্ত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানে বৃষ্টির স্রোতে যত ঘুটে গোবর ছিল না, একবার ডুবে পানিতে নেমে ভেসে গেছে একবারে। সকালবেলা এসে দেখে তেশ মেরেছে, ব্যবসা বাণিজ্য শেষ। এদিকে সবাই চিন্তা ভাবনা করছে, আমাদের ব্যবসা আর হবে না, বাবা 20,000 টাকা দাও, আজ থেকে মদ খাওয়া শুরু করে দিই। এদিকে পাঁচটা ভাই চূড়ান্ত হারে মদ খায়, 22 বিঘা দাগ বিক্রি করে, কাল 12 বিঘা দাগ বিক্রি করে, একে একে 150 বিঘা মাটি বিক্রি করা শেষ, আর মাত্র 300 বিঘা আছে। আস্তে আস্তে ওটাও শেষ, আর 10 বিঘা আছে। 10 বিঘা বিক্রি করলে শেষ পথের ভিখারি হয়ে যাবে। এমনটা আমি
সেই কাজল চিন্তা ভাবনা করছে, আহ রাজকন্যাকে আমি কোথায় রাখবো। মলিন হয়ে গালে হাত দিয়ে চিন্তা ভাবনা করেছি। এদিকে শাম্পা বলেছে, স্বামী গো, ওরে গলার হার আর বিক্রয় করিব রে, স্বামী লক্ষ টাকা হইবে কি দারুণ বিধি রে, স্বামী লক্ষ টাকা হইবে রে। অঞ্চলে বাঁধা ছিল 7টা মানিক আর হীরা, অনেক কিছু নিয়ে এসছে গোপনী, বালিশ ভরা রয়েছে সোনা। বলছি, স্বামী গো দেখো আমার কাছে অলংকার কত, যাও আমার গলার হারটাই বিক্রি হবে। না, তোমার গলার হার আমি বিক্রি করতে দিব না, না আমার গলার হারই আমি বিক্রি করবো আগে। তাই গলার হার বিক্রি করে জঙ্গল কেটে 7তলা দালান সোনা দিয়ে গেছে কাতুক। এদিকে এখন বাসর ঘরে যাচ্ছে কাজল। এমন টাইম শাম্পা চিন্তার চাল্লা, আজকে তো শোয়ার জায়গা হয়েছে, আজকে তো স্বামী আমার কাছে আসবে, কিভাবে কি হবে, খামসা টামসা দিলে তো একেবারে শেষ। চিন্তার মধ্যে পড়ে গেছে। এমন টাইমে রাত 10টার দিকে কাজল আস্তে আস্তে হামকুর পেরে যাচ্ছে শাম্পার ঘরে। শাম্পা শুয়ে আছে খাটে, কেবল উঠবে সেই কাজল এমন টাইম উঠছে, বাবা তুই জান আমাকে খামসা দিস না। এমন টাইমে চুপ করে শুয়ে আছে। ওরে বিধির নীলা রে, বাসর ঘরে কান্দে জল ফেলে কি কাজল রে, কাজল কান্দে যারে যারে রে। যাক, কন্যা যখন শুয়ে পড়বে, ঘুম আসবে, তখন আমি এই খালটা খুলে মানুষ আকার ধারণ করে চুপ করার শিওরে শুয়ে থাকবো। কার রূপ ভালো এটাই দেখবো, অন্য কিছু করব না। এদিকে কন্যা ঘুমে আসছে চূড়ান্ত হারে, খালটা খুলে শুয়ে পড়েছে। অন্ধকার রাত একবারে অস্নায় হয়ে গেছে। পায়ের আঘাত লেগে মানে কন্যা শাম্পা চেতন পেয়েছে। আরে কি ব্যাপার, আমার পাশে পুরুষ, কি ব্যাপার, মানুষ কেন, কি ব্যাপার, আমার সে স্বামী কাজল কই? চুপচাপে আসে, নীলা দেখবে তার। এমনটা আমি সকাল হয়ে যাচ্ছে, হট করে খালটা খুলে গায়ে দিয়ে আবার সেই হয়েছে ভাল্লুক। শাম্পা বলেছে, দেখো একটা ভ্যানটপ কালা ধরল, ঠিক তো আমার স্বামী মানুষ হতে পারবে। যাক, আমি খালটা পোড়ার ব্যবস্থা করব। এদিকে পরদিনই শুয়ে ঘুম আসছে খালটা খুলে। এমনটা আমি শাম্পা চিন্তা করছে, যাক স্বামী তো টের পাবে না, আমি খালটা পুড়ে ফেলাবো। খালটা নিয়ে যে বাঁশবাগানে পাতা ঝুড়ি নিয়ে আগুন ধরে পুড়ে দিয়েছে। এমনটা আমি সকালবেলা হয়ে গেছে। কাজল এখন বলছি, শাম্পা আমার খাল কই, শাম্পা আমাকে জ্বালায় না তো, আমার চূড়ান্ত ঘুম ধরেছে। আরে শাম্পা, আমার বিপদ বেঁধে গেছে আর ঘুম, আমার খাল কই, খালটা দাও, খাল আমি পুড়ে ফেলাছি। কি বলো এখন, মাকে কি বলবে? মা কেমন ভাবে তোমাকে বিশ্বাস করবে যে তুমি, তোমার স্বামী আমি আর তার সন্তান আমি? বলো এখন কলঙ্ক হয়ে তোমার দেশে তুমি চলে যেতে পারবে, তাছাড়া কিচ্ছুই হবে না তোমার। আর আমার কি বিপদ আনলে বলো শাম্পা? স্বামী গো, এখন কি করব, যা হয় হোক, আমি ওইভাবে আর থাকতে ইচ্ছে নয়। এদিকে সকালবেলা হয়ে গেছে। এমনটা আমি কাজল বলছি, শোন, মাকে বোঝানোর একটাই শক্তি আছে। কি শক্তি? আমি ঘরের মাঝে চূড়ান্ত ছটফট করবো, আমার খাল কই শাম্পা, আমার খাল কই, সেইটা আমি আমার মাকে জানালায় নিয়ে আসবে, তাহলে বুঝতে পারবে সত্যি খাল খুঁজতেছে, সত্যি খাল খুলতেছে। এদিকে শাম্পা যে ওর মাকে ডাকে নিয়ে আসছে জানালার পাশে। এখন বলছে, আমার খাল কই, আমার খাল কই, শাম্পা আমার খাল কই। আমার মা দেখলে বলবে কি বলো তো, আমার খাল কোথায়? এদিকে চিল্লাচিল্লি করেছে, কিন্তু ওর মায়ের বিশ্বাস হয়নি এটাই আমার সন্তান। তাই বলছে, ছাই কপালি পরামুখী কলঙ্কিনী বধূ, কই আমার সন্তান এনে দাও। ও রে বুকের মা, আনি কাজল আমার রে, একবার এনে বুকে দাও, কি দারুণ বিধি রে, একবার আমার বুকে দাও রে।
আমি তোমার সন্তান। বদমাইশ লম্পট চরিত্রহীন আমার সেই কাজলকে মেরে তুমি এখানে শয়ন করেছ। না মা, অমন কথা বলো না মাগো, আমি তোমার সন্তান মাগো। তুমি কেমন করে আমার সন্তান? আমার কি বিশ্বাস আছে মাগো? মা, তাহলে আমার জন্মের কথা শোনো, বলো। তুমি যদি সত্যি জন্মের কথা বলতে পারো তাহলে জানবো তুমি আমার সন্তান। মাগো মা, আতুর ঘরে যখন আমি সন্তান হয়েছিলাম, লল্লিতে টিপ দিয়ে পাতিলে রাখে, আর সেই ভাল্লুকের সন্তান নিয়ে আসি রক্ত পুজে মাখে। যখন সন্তানটি মারা যায়, সে দেহ রুহটা এই রুহুর মাঝে বিরাজ করে, তাই আমি মানুষ হয়েছি মাগো। বাবা, তাহলে তুই আমার সন্তান। আয় না বাবা, এসো বাবা আবু হুকের মাঝে রে, তুমি আমার হইলে সন্তান। এসো এসো বুকের মানি, এসো এসো বুকের মানি, বাবা এসো আমার বুকের দারুণ। এদিকে ওরা মিলেমিশে থাক। এখন ইমরান বাদশাহ ক্ষুধার তাড়নায়, পেটের জ্বালায় বড় বেগমের কাছে বলছে, ও হে বেগম, আমার পেটে দারুণ ক্ষুধা লেগেছে, আমায় একটু খেতে দাও না। স্বামী গো, এক মুষ্টি চাল হাঁড়িতে নেই, তাই এক মুষ্টি খাবারও নেই। ওরে বেগম, তাহলে এখন কি করব? স্বামী গো, আমি আর কি কব বলুন? তাহলে শোনো, আমাকে ভিক্ষের ঝুলিটা ঘাড়ে তুলে দাও, গ্রাম অঞ্চলে যাব, ভিক মেঙ্গে আমি খাবো। তাই গ্রাম অঞ্চলে যে ভিক মাঙ্গি চার খাচ্ছি। ছিল বাদশাহ হয়ে হইল ফকির রে, গেল দারে দারে। ওরে এই ছিল ও কপালের মাঝে গো, ঘটলো কালে কালে, ঘটিল দারুণ বিধি রে। আল্লাহ ঘটিল কালে কালে রে। এখন চিন্তা হচ্ছে, যাক, ওই যে গভীর জঙ্গলে একটি বড় বাড়ি দেখা যায়, ওই বড় বাড়ির যদি যায় তাহলে ভালো ভালো খাবার পাবো। তাই বড় বাড়িটা ওটা যে কাজলের বাড়ি, ওরই সন্তানের বাড়ি, তার ইমরান বাদশাহ জানে না। তাই গেটের পার্শ্বে যে ডাক দিচ্ছে, মাগো মা, একটু খিদে লেগেছে, ভাত দাও না মা। এমন টাইমে ওর যে ছোট বেগম ছিল, ছোট বেগম কিছু খাবার নিয়ে এসে দ্বারে দাঁড় হয়েছে। ইমরান বাদশাহ চিনতে পেরেছে, এটাই তো আমার ছোট বেগম। হাই খোদা, আমি কার মুখে দর্শন করলাম? কিন্তু বেগম চিনতে পারেনি এটাই আমার স্বামী। তাই খাবার আর নিচ্ছে না। এমন টাইমে বেগম বলছে, ফকির ভিকালয় না কথা কয় না, ফকির মনে কি জানো বলে, ও ফকির ভিকারে লয় না।
পড়েছি, তুমি আমাকে ফকির বলছো কেন? তুমি তো ফকির। আমি ফকির বলবো না কি বলবো বলো? বেগম মানে? হ্যাঁ, তুমি আমার ছোট বেগম, আমি ইমরান বাদশা। স্বামী গো, মাফ কইরা দেন প্রাণের স্বামী গো, ভুল কইরাছি আমি। ওরে দুঃখিনীর দ্বারে কেন বাইলেন রে, স্বামী তাই বলো না আমার কি দারুণ বিধি গো, স্বামী তাই বলেন আমার রে। এদিকে সবার সঙ্গে মিলেমিশে হয়েছে, সুখে দিন কাটাচ্ছি।